এই যে ছাত্র জনতার বিশাল অভূতপূর্ব বিশ্বকাপনের একটা অভ্যুত্থানের মধ্যে 15.5 বছরের স্বৈরাচারী শাসনের অবসান হলো, রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের ব্যাপারে একটা ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছিল, প্রত্যাশা এখনও আছে। সেই লক্ষ্যে অন্তর্বর্তী সরকার অনেকগুলো সংস্কার কমিশন গঠন করেছিল। পরবর্তীতে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করে জুলাই জাতীয় সনদ প্রণয়ন করা হয়েছিল, সব আপনি জানেন। 133টা অধ্যাদেশ জারি করেছিল ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার। নির্বাচিত সরকার এর মধ্যে 98টি আইনে পরিণত করেছে, আর গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা বাতিল করেছে। সব মিলিয়ে অভ্যুত্থান, আবার যেগুলো মানে কিছু বলেছে সংশোধন করে প্রেস করবে, সেটা নিয়েও প্রত্যাশা, হতাশা, প্রশ্ন তৈরি হয়েছে। এই সব মিলে হিসেব বিকাশটা কেমন লাগছে আপনার কাছে? কারণ আমাদের আজকের বিষয়বস্তুই আছে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ। একটু স্পেসটা লম্বা করেছি আপনার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটি অভূতপূর্ব অভ্যুত্থান পার করেছি। একটা সময় হয়ে গিয়েছিল মান্না ভাই যে এই সরকারকে সরানো যাবে, এটাই ধীরে ধীরে মানুষ আর বিশ্বাস করতে পারছিল না। এবং আমাদের মাঠে যে রাজনৈতিক দলগুলো তখন ক্রিয়াশীল ছিল, সেই রাজনৈতিক দলগুলোর ভেতরকার নানান রকম সমস্যা বলেন, তারা মানুষের বিশ্বাস বা আস্থা অর্জন করতে পারে নাই, ব্যর্থ হয়েছে। এবং সে কারণেই রাজনৈতিক দলগুলো যতই চেষ্টা করুক না কেন, সাধারণ মানুষকে তারা কানেক্ট করতে পারছিল না। কিন্তু জুলাই মাসে যখন ছাত্র জনতা, একেবারে সাধারণ মানুষ যখন আন্দোলনে যুক্ত হওয়া শুরু হলো, তখন কিন্তু একটা অন্যরকম জাগরণ আমরা লক্ষ্য করেছি। এবং এই জাগরণটা সমাজের প্রত্যেকটা স্তরে ছড়িয়ে পড়েছিল। আমরা দেখেছি স্টুডেন্টের বাবা মা তারাও রাস্তায় নেমে এসছে, ছোট ছোট শিশু কিশোররা রাস্তায় নেমে গেছে। সো এরকম একটা জাগরণ আমার মনে হয় যে বাংলাদেশ খুব নিকট অতীতে দেখেনি। 90-এর পরে, 90-এর অভ্যুত্থানও ঠিক এতটা বিস্তৃত ছিল কিনা আমি জানি না, তবে ছিল না, ছিল না, হ্যাঁ আপনি জানেন, সেটাও এতটা বিস্তৃত ছিল না। কিন্তু 5ই অগস্ট যেটা হলো সেটা খুবই অভূতপূর্ব। এবং তারপরে আমার কাছে মনে হয়েছে যে আজকে এই যে আমাদের হতাশা, যে আমরা যা চেয়েছি তা হলো না, কেবল একটি সরকারের বদলে আরেকটি সরকার আসলো, একটা দলের বদলে আরেকটা দল আসলো, চেয়ারটা একই রইল, ব্যক্তিটা পরিবর্তিত হলো। এটা তো আসলে আমরা চাইনি। 1500 মানুষ প্রাণ দিল, 20,000-এর ওপরে আহত হলো, পঙ্গু হলো, চোখ হারালো। এর বিনিময়ে আসলে একটি দলের বদলে আরেকটি দল রাষ্ট্র পরিচালনার দায়িত্বে গেল, এটুকুই পরিবর্তন। আমার কাছে মনে হয়েছে যে মানুষের মধ্যে তীব্র হতাশা, আমি হতাশা দেখি। ধরুন নতুন সরকার শপথ নেবার পর 3 মাস পার হলো, সংসদের একটি প্রায় 1.5 মাসের অধিবেশন আমরা অতিক্রম করলাম। আমার কাছে মনে হয়েছে এর আগে 18 সালের পার্লামেন্টে আমি যা দেখেছি, একদলীয় শাসন এবং সেই সাথে একটি গৃহপালিত বিরোধী দল, একই রকমভাবে আমি এই সংসদেও দেখতে পাচ্ছি একদলীয় শাসন এবং সেই সাথে একটি অনুগত বিরোধী দল। এবং আমি যদি বলি বিরোধী দল বা বিরোধী কণ্ঠ হিসেবে এনসিপি যতটা সোচ্চার, আমি কিন্তু জামাতকে সেরকম ভূমিকা রাখতে দেখছি না। এটা হতে পারে যে দীর্ঘদিনের বিএনপির সঙ্গে পথ চলার তাদের যে অভ্যস্ততা, সেখান থেকে বেরিয়ে এসে একটি শক্তিশালী বিরোধী দল হিসেবে নিজেকে সংসদে প্রতিষ্ঠা করবার জন্যে যেই ধরনের চিন্তা এবং যেই ধরনের প্রস্তুতির প্রয়োজন হয়, জামাতের মধ্যে আমি সেটা দেখতে পাচ্ছি না। সে কারণেই দেখুন, ধরুন বাণিজ্য চুক্তি আমেরিকার সাথে, সেটা নিয়ে আমি ছাড়া কথা বলবার মতন আমি আর কোনো সংসদ সদস্যকে পেলাম না। আপনি নোটিশ দিয়েছিলেন? আমি নোটিশ দিতে পারবো না তো মান্না ভাই। দিতে হলে আমাকে আরো 5 জন সংসদ সদস্যের স্বাক্ষর লাগবে সেখানে, সেই স্বাক্ষরটাকে সেই স্বাক্ষর তো আমি পাবো না। সো আমাকে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়াতে হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে এই সংসদটা ঠিক আগের সংসদেরই একটা ধারাবাহিকতা, শুধু দল পরিবর্তন হয়েছে, মুখ পরিবর্তন হয়েছে। এবং যে অধ্যাদেশগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, আপনি যে প্রশ্নটি করছেন, ধরুন গুম অধ্যাদেশ, বিচার বিভাগের স্বাধীনতা সংক্রান্ত যে অধ্যাদেশ, এই অধ্যাদেশগুলো যখন একপাশে সরে যায়, বলা হয় যে আমরা এটাকে নতুন করে আনবো, আমাদের পূর্ব অভিজ্ঞতা তো আমাদেরকে মানে আস্থা দেয় না। অতীতে আমরা তো দেখেছি বিচার বিভাগের স্বাধীনতা, আওয়ামী লীগ এসছে, বিএনপি এসছে, আবার আওয়ামী লীগ এসছে, আবার বিএনপি এসছে,
বিচার বিভাগ তো স্বাধীন হয় নাই। সুতরাং এই সরকার নতুন করে সেই অধ্যাদেশটি আনবে, এই আস্থা তো আমি পাই না। আচ্ছা, সচিবালয়ের বিষয়টা কি বলবেন? সচিবালয় তো তারা প্রতিষ্ঠা করার মধ্যে মানে এক ধরনের উদ্বোধন টাইপের ব্যাপারটা হয়ে গেছিল, বৃষ্টি খাওয়া হয়ে গেছিল, একদম একটা হ্যাফাজার্ড অবস্থার মধ্যে আছে। এবং আমি আপনাকে বলি, আমাদের অনেকগুলো জেলায় কিন্তু এই মুহূর্তে জেলা জজ নাই, সেশন জজ নাই। কেন নাই? কারণ আমাদের যে অধ্যাদেশটা যেটা সুপ্রিম কোর্ট থেকে জারি হয়ে এসছে, সেটা অনুযায়ী সরকারের কিন্তু নিয়োগ, বদলি, পদোন্নতি, পদায়নের আর কোনো ক্ষমতা থাকবার কথা না। এটা সুপ্রিম কোর্টের একক ক্ষমতায় হবার কথা, লোয়ার জুডিশিয়ারির যে অ্যাপয়েন্টমেন্ট এবং সব কিছু। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আইন মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে, রেকমেন্ড করা হচ্ছে অমুককে অমুক জায়গায় জেলা জজ করা হোক, সেশন কোর্টে অমুককে দেয়া হোক। বর্তমান চিফ জাস্টিস খুবই রাইটলি তিনি এই পদায়নটা করছেন না, কারণ তিনি বলছেন যে এটা তো শুধুমাত্র সুপ্রিম কোর্টের একক এখতিয়ার, এখানে তো নির্বাহী বিভাগ কথা বলতে পারে না, আইন মন্ত্রণালয় কথা বলতে পারে না, কিন্তু সেটা বলছে। তো এই যে একটা হ্যাফাজার্ড অবস্থার মধ্যে আমি আছি। একজনকে জিজ্ঞেস করেছিলাম, যে একজন কর্মকর্তা মন্ত্রী পর্যায়ে, তাকে জিজ্ঞেস করেছিলাম যে এটা আপনারা মানছেন না কেন, আগে তো তখন মানলেন। তারা বলছে দেখেন, এখন যেরকম আপনারা মাঝে মাঝে বলেন যে পার্টি বিউরোক্রেসি বা পার্টি অলিগার্কির মতো হয়ে যায়, তখন হয়তো জুডিশিয়ার একটা অলিগার্কি হয়ে যাবে। মানে তারা চাইছেন যে এটার উপরে মানে একটা সুপ্রিমেসি থাকতে হবে, দি জুডিশিয়ারি অফ এক্সিকিউটিভস ওভার দি জুডিশিয়ারি। এটা তো চিরজীবনেরই একটা লড়াই, যে আমলাতন্ত্র জিতবে না বিচার বিভাগ জিতবে। সে কারণে আপনি দেখবেন সরকারগুলো যেহেতু আমলাতন্ত্রের উপর বিচার বিভাগের চেয়ে অনেক বেশি নির্ভরশীল, আমলাতন্ত্রের বরাদ্দ বাজেটে সবসময় দেখবেন অনেক বেশি। আমাদের বিচার বিভাগের বরাদ্দ কিন্তু অতি অপ্রতুল। কিন্তু বড় বড় সিদ্ধান্ত নেওয়ার সময় তখন কিন্তু বিচার বিভাগের ঘাড়েই বন্দুকটা রাখতে হয়। তত্ত্বাবধায়ক সরকার বাতিল বলেন, তখনও বিচার বিভাগের ঘাড়েই বন্দুক ওঠে। বিচারকদের বয়স বাড়িয়ে একজন বিশেষ বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করবার যেই চক্রান্ত, তখনও কিন্তু বিচার বিভাগকেই ব্যবহার করতে হয়। সো বড় বিপদে পড়লে তখন বিচার বিভাগের প্রয়োজন হয়, কিন্তু ডে টু ডে লাইফে তো নির্বাহী বিভাগের ভূমিকা অনেক বেশি। সে কারণেই আমলাদের সঙ্গে বিচার বিভাগের জুডিশিয়ারির সবসময় একটা দ্বন্দ্ব থাকে, এবং আপনাদের সাথে আমলাদের সঙ্গে থাকে সবসময় থাকে। এবং নির্বাহী বিভাগ বা আমলারা তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার এনজয় করবে কিনা, জুডিশিয়াল পাওয়ার তাদের থাকবে কিনা, এটা নিয়ে কিন্তু বিচার বিভাগ এবং ব্যুরোক্রেসির মধ্যে একটা দ্বন্দ্ব চিরকালীন রয়ে গেছে। বিচার বিভাগ বা জুডিশিয়ারি কখনো চায় নাই যে আমলাদের হাতে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া হোক, কিন্তু তারপরেও কিন্তু আমরা টাইম টু টাইম দেখেছি তাদেরকে এই জুডিশিয়াল পাওয়ারটা দেয়া হয়েছে। যদিও এই ব্যাপারে রায় হয়ে গেছে, সুপ্রিম কোর্টের রায় হয়ে গেছে যে কোনো আমলার কাছে এই পাওয়ার যাবে না, কিন্তু তারপরেও কিন্তু দেয়া হয়েছে এবং আইনেও রাখা হয়েছে। এটা আপনি একদিক থেকে হয়তো বলছেন, কিন্তু আমি আপনাকে আরেকটা সাইড বলি। ধরেন আমাদের এই উপমহাদেশে যখন ভারতবর্ষ ছিল, তখন কাজীর বিচার ছিল না। কাজী বাদশাকে ডাকতে পারতেন, বাদশার খুব বড় বড় কর্মকর্তাদের ডাকতে পারতেন, এবং কাজী যেটা বলতেন সেটাই হতো। আবার এই যে দেখেন পাকিস্তানে যেটা হলো পারভেজ মোশাররফের ব্যাপারে কোর্ট যে সিদ্ধান্ত দিল, মানে জুডিশিয়ারি গভর্নমেন্টকে ডিসমিস করতে পারলো। রিলেশনটা আমি এরকম করে বুঝি যে ডেফিনেটলি যদি আপনি বলেন দুটো কন্ট্রাডিক্টরি একটা আসপেক্ট আছে, তো এটার মধ্যে কে কখন ডমিনেট করবে, নাকি পার্মানেন্টলি কেউ ডমিনেট করবে, এই রিলেশনটাকে আমি আগে যে রাজনীতিতে ছিলাম সেখানে শিখেছি ডায়ালেকটিক্যাল হবে, কোনো সময় একটা আরেকটাকে সুপারসিড করতে পারে। এই জন্যই দুটো ডায়ালেকটিক্যাল, যে দুটোর মধ্যে সম্পর্কটা একটা সমন্বয়ের মধ্যে দিয়ে এগোবে। তো সেইভাবে যদি হয় তাহলে কোনো কোনো সময় নিশ্চয়ই জুডিশিয়ারি গভর্নমেন্টের উপরে বলতে পারে। নর্মালি তো আপনি পার্লামেন্টে একটা সংশোধনী আনছেন, সেটা বিচার বিভাগ বাতিল করে দিতে পারছে, আমাদের দেশে কত হচ্ছে। এইখানে একটা কনসেপচুয়ালি গোলমাল হচ্ছে, যে ওনারা যখন বলছেন যে না আমাদের এক্সিকিউটিভের পাওয়ার তো উপরে থাকতে হবে, দিস ইজ নট এ পার্মানেন্ট কেস, সবসময় তো এটা হতে পারে না। একদম। এবং এই চেক অ্যান্ড ব্যালেন্সটার জন্যই তো রাষ্ট্রের তিনটা স্তম্ভের মধ্যে চেক অ্যান্ড ব্যালেন্সের জন্যই তো এক্সিকিউটিভ, জুডিশিয়ারি আর লেজিসলেটিভ তিনটা আলাদা স্তম্ভ, তিনটা আলাদা বিভাগ রাখা হয়েছে। কখনো জুডিশিয়ারি তাদের উপর আপার হ্যান্ড নেবে, কখনো
এক্সিকিউটিভ আপার হ্যান্ডে হয়তো যেতে পারে, কিন্তু সর্বদাই এক্সিকিউটিভ তোষণ এটা কিন্তু অটোমেটিক্যালি একটা স্বৈরাচারকে তৈরি হতে সাহায্য করে। ব্যুরোক্রেসির কখনোই কোনো পাওয়ার নেই দেখেন ওভাররুল এ গভর্নমেন্ট ডিসিশন, অথবা তারা গভর্নমেন্টের উপরে কমান্ড করবে তা পারে না, কিন্তু এটা বিচার বিভাগ পারে, বিকজ দে আর দ্য ইন্টারপ্রেটার অফ দ্য কনস্টিটিউশন অলসো। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। মানে এটা কি এরকম ব্যাপার, ধরেন আমরা এজিটেশনে যত এক্সপার্ট অর্গানাইজেশনে থিওরিটিক্যালি নলেজের দিক থেকে যে লড়াই, সেই ব্যাপারে পিছিয়ে আছি। আবেগ দিয়ে যত যেতে চাই, যত ইমোশন দিয়ে যেতে চাই, তত লজিক দিয়ে যেতে চাই না। এরকম কি ব্যাপার হচ্ছে? আমি আপনাকে একটা ছোট উদাহরণ দিই, ভেরি রিসেন্ট এক্সাম্পল। রামিসা শিশু জি, ঘটনাটি আপনি দেখুন, একটা দাবি উঠল সকল জায়গা থেকে, শরিয়া আইন আনতে হবে এবং লোক সম্মুখে ফাঁসি দিতে হবে। এই যে এই দাবিটা, এটা যত বেশি আবেগতাড়িত তত বেশি লজিক্যাল না। শরিয়া আইন আছে এমন বহু দেশ উদাহরণ দিয়ে দেখানো যায় যেখানে এই ধরনের সহিংসতা, নৃশংসতার মাত্রা যথেষ্ট উচ্চ। আবার নর্ডিক কান্ট্রিগুলোর দিকে যদি আমরা তাকাই, আমরা দেখব এই ধরনের সহিংসতার মাত্রা প্রায় নাই বললেই চলে, কিন্তু সেখানে তো শরিয়া আইন নাই, ইভেন মৃত্যুদণ্ডও নাই। সেখানে দৃশ্যমানভাবে কাউকে ফাঁসি দিতে হবে এটা চিন্তাই করা যায় না। হ্যাঁ, তো আমরা যতটা আবেগ ড্রিভেন, যেটা আপনি বলছেন, অ্যাবসলিউটলি ততটা নলেজ ড্রিভেন না। আপনি আমাকে বলেন মান্না ভাই, আমি যখন বিলেতে পড়াশোনা করেছি, আন্ডারগ্রাউন্ড দিয়ে যখন আমরা যেতাম এক জায়গা থেকে আরেক জায়গায়, প্রত্যেকের হাতে একটা বই থাকতো। সেটা নোভেল হতে পারে, সেটা কবিতার বই হতে পারে, কিংবা সেটা কোনো হয়তো কাঠখোট্টা প্রবন্ধও হতে পারে। আর যার হাতে বই নেই তার হাতে নিউজ পেপারটা থাকতো। আপনি বাংলাদেশে গণপরিবহনে যদি ওঠেন, আমি উঠেই বলছি আপনাকে, বই তো দূরের কথা, আপনি কারো হাতে পত্রিকাও পাবেন না, পত্রিকাও পাবেন না। এবং যত সময় যাচ্ছে আমি তত দেখতে পাচ্ছি এই দেশের মানুষের মধ্যে অস্থিরতা, অসহিষ্ণুতা, আবেগের চরম একটা পর্যায়ে পৌঁছে যাওয়া দ্রুত, এগুলো অনেক বাড়ছে। আমি দুদিন আগে একটা আর্টিকেল পড়ছিলাম, সেখানে বলা হয়েছে যে বিংশ শতকের শুরুর দিকে ইউরোপে এই ধরনের, আমেরিকায় এই ধরনের অতিরিক্ত আবেগ ড্রিভেন আচরণ লক্ষ্য করা গেছে ম্যাস পিপলের মধ্যে। তো পরীক্ষা করে দেখা গেছে যে লেড বা সীসার পরিমাণ যখন তাদের শরীরের ভেতরে বেড়ে যায়, বেড়ে গেছে বিভিন্ন কল কারখানা প্রযুক্তির উৎকর্ষের ফলে, এই ঘটনাটি ঘটেছে। বাংলাদেশে আর্সেনিক, লেড এবং আরেকটা কোন কেমিক্যালের কথা এই মুহূর্তে আমার মনে পড়ছে না, এই তিনটার মাত্রাতিরিক্ত উপাদান মানব দেহে পাওয়া গেছে। হ্যাঁ, এবং সে আর্টিকেলটার মধ্যে একদম ইয়ে করে বলছিল যে 20 বছর নাকি এই সময়টা, এই ধাতুগুলো বা এই কেমিক্যালগুলো যদি শরীরে একটা নির্দিষ্ট মাত্রার চেয়ে বেশি থাকে দীর্ঘ সময়, 20 বছরের মতো, তখন একটা এরকম ভয়াবহ রকম অসহিষ্ণু একটা প্রজন্ম তৈরি হয়। তো বাংলাদেশে এই ব্যাপারগুলোতে রিসার্চ হওয়া, আমরা যত দ্রুত ফাঁসি চাই, কল্লা চাই, মারতে চাই, মব করি, যেটাকে আমরা কি বলবো, গণপিটুনি দিয়ে মানুষকে দ্রুত মেরে ফেলা, হ্যাঁ, এই যে একটা জিঘাংসা মানুষের মধ্যে, এবং আরেক দল ভিডিও করতে থাকা, এই সমাধানগুলো আমরা যত দ্রুত বলতে পারি, আমরা কিন্তু সমস্যার গভীরে যেতে খুব আগ্রহী না। আমাদের গবেষণায় বরাদ্দ কতটুকু আপনি আমাকে বলেন। এই যে বাজেটগুলো আসে, আমরা ফ্লাইওভারে বরাদ্দ কত দেখি, মেট্রো রেলে বরাদ্দ কত দেখি, মেগা প্রকল্পগুলোর কথা বলছি, জাস্ট অ্যান এক্সাম্পল, ফ্লাইওভার এন্ড মেট্রো রেল, এগুলো প্রয়োজন আছে, প্রয়োজন নেই তা নয়, কিন্তু একটা বিশ্ববিদ্যালয় গবেষণায় আমরা কত টাকা বরাদ্দ রাখি? তো কমে গেছে, পরিবারের বহু লেখালেখি হয়েছে এর মধ্যে, তাই না? এক একটা বাজেট 9 লক্ষ কোটি টাকা। পভার্টি অফ ফিলোসফি পুরো দেশকে ও মাই গড, গাইড করছে। আনথিঙ্কেবল। এরকম এক্সপেক্ট করেছিলেন কি যে এই এত বড় অভ্যুত্থানের পরে এটার পরিবর্তন হবে? এই যে সংস্কার বললাম আমরা, এগুলো তো ফিলোসফিক্যাল প্রশ্নই। সংস্কারের যে লড়াইটা প্রধানত তো ফিলোসফিক্যাল লড়াই। এটা কয়েকটা আইন বদলে দিলাম, কয়েকটা ফ্যাক্টরস অফ প্রোডাকশন বদলাম, এটার মধ্যে দিতে হবে না। একদম। এইখানে দারিদ্রটা কি? অথচ আমরা যখন আমাদের
পার্টিকে প্রজেক্ট করছি, লিডারশিপকে প্রজেক্ট করছি, তখন দেখাতে চাচ্ছি যে উনি সব জানেন বা ওনারা সব জানেন বা এই দল সব বোঝে, বাকিরা বোঝে না। এইটা কেন? এটা কারণ আমাদের আম, জ্ঞানের দৈন্যতাটা না খুব প্রকট, একদম প্রকট, আমি শব্দটাই বলবো। এবং বিশেষ করে রাজনীতিতে গত কয়েক দশকে এমন সব মানুষ যুক্ত হয়েছে যারা জ্ঞান চর্চাটাকে খুব একটা সম্মানের চোখে দেখে না। ধরুন, আপনি সোসাইটিটাকে কিভাবে তৈরি করতে চান? আপনি কি একটা জ্ঞানভিত্তিক সমাজ তৈরি করতে চান? আপনাকে আপনি আহ, অর্থ নিয়ন্ত্রিত একটা সমাজ তৈরি করতে চান? এটা Very আপনাকে important. আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। যদি আপনি জ্ঞানভিত্তিক সমাজ তৈরি করতে চান, তাহলে বই পড়ার প্রতি একটা শিশুকে ছোট কাল থেকে আপনাকে আগ্রহী করতে হবে। শিশুর আগ্রহ কোন দিকে? সবার আগ্রহ একদিকে থাকে না মান্না ভাই। তার আগ্রহ কোন দিকে, তাকে সেই ব্যাপারে রাষ্ট্রকে ফ্যাসিলিটেট করতে হবে। আপনাকে সমাজের যারা জ্ঞানী গুণী ব্যক্তি আছেন তাদেরকে সম্মান করতে হবে। আপনার আমার মতো পরিবারে যারা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তারা কিন্তু কেউ দেশে নাই, এটা লক্ষ্য করেছেন? জি, আমার কোনো ভাই বোন কিন্তু বাংলাদেশে নাই, কেউ নাই, আমার ছেলে মেয়ে নাই। কেউ নাই। ওরা কোনোদিন ফিরবেও না। আপনি তাদের প্রশ্ন করেন, ওরা বলবে তুমি আমাকে আমার নলেজের প্রপার remuneration, not in terms of money, Right. but in terms of honor. Remuneration in terms of honor. তুমি কি আমাকে দিতে পারবে? তুমি কি আমার সন্তানের জন্য নিরাপদ পরিবেশ দিতে পারবে? তুমি কি আমাকে ল অ্যান্ড অর্ডারের সিকিউরিটি দিতে পারবে? তুমি কি আমাকে ভেজাল মুক্ত খাদ্য এবং সুচিকিৎসা এনশিওর করতে পারবে? আমি তো কোনোটাই পারবো না। তাহলে সে ফিরবে কেন? সে মানে এই ফিরবে না। প্রশ্নটা কাকে করছি আমরা? আমি আমাকে করছি। আমরা আমাদেরকে যখন করা শুরু করব না, সমাজ তখন পরিবর্তন হবে। আমরা এমন একটা সমাজে বাস করি। আপনাকে প্রশ্ন করছেন, কিন্তু আসলে আপনার হচ্ছে চেঞ্জ অফ, মানে ইনস্ট্রুমেন্ট অফ চেঞ্জ নাই। যাদের কাছে ইনস্ট্রুমেন্ট অফ চেঞ্জ আছে হ্যাঁ। তাদেরকে কি প্রশ্ন করতে পারছেন? আপনি তো পার্লামেন্টে আছেন। আমি পারছি না তো। আপনি বললেন যে আপনি একটা প্রশ্ন তুলতে চেয়েছেন, পারেননি। আপনি বাইরে কি পারছেন? বাইরে হয়তো এখনো পারছেন। আন্দোলনের এত বড় আন্দোলনের প্রভাব যেটা আছে সেটা আছে। এই প্রভাব যে কতদিন থাকবে থাকবে তা সেটাও জানি না। সেটাও জানি। এরকম কোনো রকম লক্ষণ দেখা যায় কিনা, যেগুলোকে আমরা গার্ড রাখতে চাই। আমি আমার জায়গা থেকে বলছি যে এটা এরকম নয় যে কোনো বিরোধিতা করবার জন্য বলছি, বাট যেটা খারাপ তাকে তো আমার বিরোধিতা করতেই হবে। করতেই হবে। যেটা একটা প্রবণতা দেখছি যে সেটা খারাপের দিকে যেতে পারে, তাকে আবার আগেই সতর্ক করতে হবে যে এই প্রবণতা রুখতে হবে। হ্যাঁ। এই ধরনের প্রবণতার দিকে তাকিয়ে আমি বলছি যে ওই ফিলিংটা আপনার কি? এই তো ধরেন আপনি এতদিন যে সংসদে থাকলেন, যদিও আমার হাতে বিরতিতে যাওয়ার আগে বোধহয় মিনিট খানেক বা বিরতি হয়ে গেছে, পরেও আমরা কথা বলতে পারবো আবার। আমি আপনাকে সংসদের উদাহরণ দিয়ে তাহলে বোঝাই। আমার 18 নির্বাচনের যে সংসদ সেইটা এবং এই সংসদের একটা সেশন গেছে, এই অভিজ্ঞতা বলে সাংসদরা দলীয় প্রধানের স্তাবকতায় যতটুকু সময় ব্যয় করে তার 1% সময়ও তারা নলেজ বেসড একটা বক্তব্য তৈরিতে ব্যয় করে না। ধরুন, এই যে বাজেট সেশন আসছে, আমি আজকে আপনার কাছে বাজি রেখে এই কথাটি বলে আপনি বিরতিতে যান। একটা সাংসদও বাজেট বা অর্থনীতি নিয়ে কথা বলবে না। আমি এটি বলছি এ কারণেই যে আমার 4টা বাজেট দেওয়ার সময় উপস্থিত থাকার সুযোগ হয়েছে এর আগের সরকারে। 4টা বাজেটে আমার স্পিচগুলো যে মিডিয়াতে আছে, যে কেউ দেখে নিতে